হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 3-র ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের কিছু অঙ্ক সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, অনেক পরিশ্রম করে তোমাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসি। তো ভিডিওগুলি দেখার পর তোমরা অনেকেই লাইক করো না। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, এবং সাথে সাথে তার নিচেও যদি কোনো হাইপ অপশান আসে অবশ্যই সেটাতেও ক্লিক করে দিও। তো দেখো, প্রথম প্রশ্ন, কয়টি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার শেষে 5 আছে? অপশান ক বলেছে 8, ক্ষয়ে 9, গয়ে 10, ঘয়ে 5। তাহলে দেখো, অঙ্ককে প্রথমে কিন্তু তোমরা ভালো করে পড়বে। অঙ্ক দেখেই ভয় খেয়ে গেলে হবে না। আমাদের বলেছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার শেষে 5। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হয় কোথা থেকে বলো তো? এই 10 থেকে। দেখো, এই যে একটা অঙ্ক, দুটো অঙ্ক, তাহলে 10 থেকে শুরু হয়। কোথা পর্যন্ত থাকে? 99 পর্যন্ত। কারণ 99 এর পর 100 হলে সেটা 3 অঙ্ক হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে 10 থেকে 99 এর মধ্যে আমাদের বলেছে যে শেষের 5 থাকে। শেষে দেখো, আমি যদি এইখানে লিখি 1, 10, 5, 15, দেখো এই যে শেষে 5 আছে। তাহলে এইরকম শেষে 5 ওই 10 থেকে 99 এর মধ্যে কোন কোন সংখ্যা রয়েছে দেখো, আমি গুনে দিচ্ছি। 15, 25, 2, 10, 5, 25 হয়, তাহলে শেষে 5 আছে। আচ্ছা, 35, 45, 55, 65, 75, 85, 95, মোট 9টা সংখ্যা হচ্ছে যাদের শেষে 5 আছে। তোমরা সংখ্যাগুলো লিখে দেখো, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 9, এই ক্ষয়েরটা। আচ্ছা, 2-টা দেখো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত বেশি? এখানেও 4টে অপশান আছে। কয়ে বলেছে 799, ক্ষয়ে 899, গয়ে 890, ঘয়ে 1000। দেখো, প্রথমে তোমাদেরকে এটা জানতে হবে যে বৃহত্তম সংখ্যা কিভাবে লিখতে হয় আর ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখতে হয়। এর আগের ভিডিওগুলোতেও আমি অনেকবার বলেছি, তবুও বলছি। বৃহত্তম সংখ্যা মানে 9 দিয়ে লিখবে। য অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে ততগুলো 9। তাহলে এখানে বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 3টে 9 লিখছি আমি। এবার বলেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে কত বেশি। আচ্ছা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত? ক্ষুদ্রতম সংখ্যা তোমরা 0 দিয়ে লিখবে, 1-এর গায়ে 0। য অঙ্কের বলবে 1-এর গায়ে ঠিক তার থেকে একটা 0 কম দেবে। তাহলে এখানে 3 অঙ্ক বলেছে, তাহলে আমরা কী করব? 1-এর গায়ে 2টো 0 দেবো, তাহলে 3 অঙ্ক হয়ে গেল। এটা হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কত বেশি জানতে চেয়েছিল যে এইটার থেকে এটা কত বেশি, তাহলে আমরা এটাকে বিয়োগ করে দেবো। দেখো, 0, 9 আছে, 9টা নেমে যাবে, 0, 9 আছে, 9 নেমে যাবে, আর 1 থেকে 9, এরপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 8 গিঁটে। দেখো, তাহলে 899 বেশি। এখানে কোথায় আছে দেখো, এই যে ক্ষয়েতে। তাহলে এটা হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু হিসাব করে করে করবে। আর এই অঙ্কগুলোই যে পড়বে সেটা কিন্তু নয়। এই ধরনের অঙ্ক আসলে যাতে তোমরা কিভাবে বার করতে হয় উত্তরগুলো সেটা শিখে নাও। আচ্ছা, 3-এটা দেখো, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? দেখো, আমি এই আগেই কিন্তু বলেছি যে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হয় 0 দিয়ে, আর যত অঙ্কের বলবে তার থেকে একটা 0 কম, তাই তো? 1-এর গায়ে দিতে হয়। তাহলে এইখানের মধ্যে দেখো তো, এই 4টে অপশানের মধ্যে 8 অঙ্কের বলেছে, তার মানে 1-এর গায়ে 7টা 0 দিতে হবে। সেটা কোথায় আছে গুনে গুনে দেখো। 1, 2, 3, 4, 5, 6, এটা তাহলে 9। 1, 2, 3, 4, 5, 6, 7, দেখো এইটা। তাহলে উত্তর কিন্তু এই গয়েরটা হয়ে যাবে। 4-এটা দেখো, 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত? কয়ে 11, ক্ষয়ে 97, গয়ে 10, ঘয়ে 99। তো এগুলির মধ্যে কোনটি উত্তর হবে? তাহলে 2 অঙ্কের বলেছে, প্রথমেই আমরা জেনে নেব যে 2 অঙ্কের সংখ্যা শুরু কোথা থেকে হয়। 10 থেকে বলেছি। এবার ক্ষুদ্রতম বলেছে, ক্ষুদ্রতম মানে কি? সবথেকে ছোট। তাহলে এই 10 থেকে শুরু করে প্রথম যে মৌলিক সংখ্যাটা আমরা পাবো সেটাই হবে 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, তাই তো? আর মৌলিক সংখ্যা কাকে বলে সেটা তোমরা এর আগেও নিশ্চয়ই শিখেছো। কাকে বলে? যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেগুলোকেই মৌলিক সংখ্যা বলে। দেখো, 10 থেকে শুরু, 10কে কিন্তু আমরা
5 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে পারবো, তাহলে 10টা মৌলিক নয়। আচ্ছা 10-এর পর যদি দেখি কত, 11। এই যে 11 লেখা আছে, দেখতে পেয়েছো? তার মানে আমাদের 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হবে 11। 11 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, একে 1 দিয়ে ভাগ করতে পারবো, আর এই 11কে 11 দিয়ে ভাগ করতে পারবো। এছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেই জন্য এটা তাহলে মৌলিক সংখ্যা। তাহলে উত্তর হবে 11। 5-এরটা দেখো, এখানে একটা সংখ্যা দিয়ে বলেছে এর 4-এর স্থানীয় মান কত। 4টে অপশন দেওয়া আছে, দেখো 4, ক্ষয়ে বলেছে 40, গয়ে 4000, আর ঘয়ে 4700। কোনটি হবে? 4-এর স্থানীয় মান বলেছে, মানে এই যে 4। আর স্থানীয় মান এবং প্রকৃত মান দুটো তোমরা নিশ্চয় শিখেছো। স্থানীয় মান মানে হচ্ছে সংখ্যাটি যে ঘরেতে বসে সেই অনুযায়ী তাকে কিন্তু গুণ করতে হয়। যেমন ধরো যদি দশকের ঘরে সংখ্যাটা থাকে তাহলে তাকে 10 দিয়ে গুণ করতে হয়, শতকের ঘরে থাকলে 100 দিয়ে গুণ করতে হয়, হাজারের ঘরে থাকলে তাকে 1000 দিয়ে গুণ করতে হয়, তাই তো? তাহলে দেখো স্থানীয় মানই বলেছে আমাদের একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে যেহেতু রয়েছে, 4-এর সাথে আমরা কি করব? 1000 গুণ করব, তাহলে উত্তর হয়ে যাবে 4000, এই গয়েরটা। আর যদি আমাদের প্রকৃত মান বলে, কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাটাই হয়, এটা তোমরা মনে রাখবে। 6-এরটা দেখো, দুটি সংখ্যার গসাগু 6 এবং লসাগু 36, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? এখানে 4টে অপশন দিয়েছে, কয়ে 18, ক্ষয়ে 12, গয়ে 15, ঘয়ে 17। তো দেখো এই অঙ্কগুলি কী করে বার করবে? এগুলো একটু কঠিন হবে অঙ্কগুলো, কিন্তু এর সূত্র রয়েছে। তো সূত্রটা হলো এই যে, মনে করো দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু, এই হচ্ছে সূত্র। বুঝতে পেরেছ? মানে সংখ্যা দুটোকে গুণ করলে যে উত্তর হবে তাদের লসাগু এবং গসাগুকে গুণ করলেও একই উত্তর হয়। বুঝতে পেরেছ? তাহলে আমরা যদি এখানে এই যে লসাগু দেওয়া আছে 36 আর গসাগু আছে 6, তাহলে এই লসাগু এবং গসাগুকে যদি গুণ করি কত হচ্ছে দেখো তো, 36 আর 6কে যদি গুণ করি, 6 6 36, 6 হাতে 3, 3 6 18 আর 3 21, কত হয়েছে? 216। তাহলে এই লসাগু এবং গসাগুকে গুণ করে পেয়েছি 216। আর হিসেব মতো আমাদের দুটো সংখ্যাকে গুণ করলেও পাবো তাহলে এই 216। বুঝতে পেরেছ? তাহলে দুটো সংখ্যা জানিনি, কিন্তু একটা দেওয়া রয়েছে শুধু 12, একটা 12 দেওয়া রয়েছে, তাহলে আর একটা কত আমাদেরকে বার করতে হবে। তো সেটাকে বার করার জন্য কি করব? এই যে লসাগু এবং গসাগুকে গুণ করে যা হয়েছে একে ভাগ করে দেবো এই 12 দিয়ে। বুঝতে পেরেছো? তাহলে অপর সংখ্যাটা আমাদের বেরিয়ে যাবে। কেন বলো তো? মনে করো আমি লিখছি এখানে 3 গুণিত 4, তাহলে একটা সংখ্যা দুটোকে গুণ করলে কত হচ্ছে? 12। এবার যদি একটা সংখ্যা দেওয়া থাকে, মনে করো 4টা দেওয়া রয়েছে, তাহলে আমাদের এইটা বার করতে গেলে কী করব? এই গুণফলটাকে এটা দিয়ে ভাগ করে দিলে এটা বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এইখানেও তাই করব, যেহেতু এদের লসাগু এবং গসাগুর গুণফল 216 এবং সংখ্যা দুটোর গুণফল সমান হবে বলেছি, তাহলে হিসেব মতো আমরা ধরে নেব যে এইটাই সংখ্যা দুটোর গুণফল। তাহলে তাকে 12 দিয়ে ভাগ করব। এই 216কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, দেখব উত্তর হবে এখানে এই 18, এই উত্তরটা। এরপর এটা দেখো, 97কে কত দিয়ে গুণ করলে গুণফল ও গুণ্য একই থাকবে? কয়েতে 0, ক্ষয়ে 1, গয়ে 97, ঘয়ে 90। এখানের মধ্যে দেখো কোন উত্তরটি হবে? আমাদের বলেছে কি গুণফল এবং গুণ্য একই থাকবে। আচ্ছা গুণ্য কাকে বলে? যে সংখ্যাটিকে গুণ করা হয় উপরের সংখ্যাটিকে বলা হয় গুণ্য, তারপর হয় গুণক, আর এইখানে হয় গুণফল, তাই তো? মানে যেটা উত্তর হয় গুণ করে। তাহলে দেখো গুণ্য আমাদের বলে দিয়েছে 97। আমি যদি এখানটায় 97 লিখেছি, আমাদের এইখানটা একটু ভালো করে পড়তে হবে যে গুণফল এবং গুণ্য একই থাকবে। তাহলে গুণ্য কত ছিল? 97। আবার বলেছে গুণফলও একই থাকবে, মানে গুণফলটাও তাহলে ওই 97 থাকবে। তাহলে এইখানে আমরা কত গুণ করব? তাহলে কোনো সংখ্যাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে গুণফল সেই সংখ্যাটাই হয়, তাই তো? আর যদি 0 দিয়ে করি, কি এখানে 0 হয়ে যাবে, তাহলে মিলবে না। হিসেব মতো আমাদেরকে তাহলে এই 1 দিয়ে গুণ করতে হবে, এই যে ক্ষয়েরটা। তবে আমরা এই যে গুণফল 97 পাচ্ছি, গুণ্য 97 ছিল, এই উত্তরটি কিন্তু হয়ে যাবে। 8-এরটা দেখো,
ক প্লাস খ সমান 130, ক সমান 40 হলে খ সমান কত? এখানেও তাই 4টে অপশান আছে, 60, 80, 90 নাকি 100। কীভাবে বার করবে? দেখো এই অঙ্কগুলি করার জন্য এগুলো একটু উঁচু ক্লাসের অঙ্ক, একটু বুঝতে হবে যেহেতু তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষা। তাহলে প্রথমে আমরা যদি এই দিকটাকে লিখি, দেখো এই অঙ্কগুলো এইভাবে সমাধান করতে হয়। মনে করো আমি লিখছি ক প্লাস খ সমান আছে 130, আর যেটা উত্তর বার করতে বলবে সেটা আমরা সমানের এই বাঁ দিকে রেখে দেবো, বাকিগুলো কি করব, ডান দিকে নিয়ে চলে যাব। বুঝতে পেরেছ? আর একটা নিয়ম, যখনই আমরা সমানের এক দিক থেকে অন্য দিকে নিয়ে যাই তার চিহ্নগুলোরও পরিবর্তন হয়। এগুলো কিন্তু অনেক উঁচু ক্লাসের অঙ্ক, 7, 8-এর অঙ্ক। আর এখানটা দেখো তোমরা বা দেখতে পারো, বয়াকার বা। আমাদের কী বার করতে বলেছে? খ। খ সমান কত? তাহলে খটা এইদিকেই রেখে দেবো, এইদিকে যেমন আছে 130 লিখলুম। তাহলে এইদিকে কটা ছিল, তো আমরা এইদিকে নিয়ে চলে আসবো। বলেছি যে শুধুমাত্র যেটা উত্তর চাইবে সেটা সমানের বাঁ দিকে থাকবে, বাকি সব সমানের ডান দিকে। তাহলে কটা এইদিকে চলে আসবে, কিন্তু এর সাথে সাথে কি বলেছি যে চিহ্নরও পরিবর্তন করতে হবে। সমানের একদিক থেকে অন্য দিকে গেলেই চিহ্নর পরিবর্তন। তাহলে এইখানে কিছু নেই, মানে যোগ আছে, এই দিকে আছে, তাহলে আমরা কী দেবো? বিয়োগ। এটা ক ছিল, এখানে ক লিখব, তাহলে বিয়োগ দিন। এবার দেখো সমান দিচ্ছি, এটা 130 বিয়োগ। আচ্ছা কটা কিন্তু আর লিখবো না আমরা, এই দেখো এখানটা চেয়ে দেখো ক সমান কত বলেছিল? 40, দেখতে পেয়েছ? তাহলে এই কয়ের জায়গায় আমরা কিন্তু 40টা লিখব, সমান। এবার এই 130 থেকে 40কে বাদ দিয়ে দাও, কত হচ্ছে? দেখো উত্তর হচ্ছে 90 বিয়োগ করলে। তাহলে এই দিকটা এই যে বা খ সমান 90, তাহলে উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি যে ক্ষয়ের মান কত হলো না 90। এই অঙ্কগুলো একটু উঁচু ক্লাসে, দেখো এখানে এই গয়ের উত্তরটা। বা তোমরা এই অঙ্কটিকে আরেকটু সহজভাবে বোঝারও চেষ্টা করতে পারো যদি এইভাবে বুঝতে অসুবিধা হয়। দেখো দুটো সংখ্যার যোগফল বলে দিয়েছে, যে ক আর খ, এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা, তাহলে দুটো সংখ্যা যোগ করে হয়েছে কত? 130, তাই তো? তাহলে আমি যদি এখানে 130 লিখি, এবার এর মধ্যে একটা সংখ্যা বলে দিয়েছে কত? 40, দেখো ক সমান 40, তাহলে আমরা সরাসরি 40 লিখলুম, বিয়োগ করে দেবো, তাহলে অবসংখ্যাটি বেরিয়ে যাবে। এখানেও সেই একই রকমভাবে 90 হবে। বুঝতে পেরেছ? পরেরটা দেখো, এবার যে কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা কি? কয়ে বলেছে নির্দিষ্ট, ক্ষয়ে অনির্দিষ্ট, গয়ে অসমান, ঘয়ে সমান। আচ্ছা গুণিতক, গুণিতক কাকে বলে? গুণিতক হচ্ছে কোনো একটি সংখ্যাকে গুণ করে করে যে উত্তরগুলো আমরা পাই সেগুলি হবে সেই সংখ্যার গুণিতক। যেমন ধরো আমি যদি বলি যে 5-এর গুণিতক কী, তাহলে 5কে আমরা 1 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, এইভাবে গুণ করে করে যে উত্তরগুলো হবে সেগুলো সবই হবে 5-এর গুণিতক। তাহলে এইভাবে যদি আমরা গুণ করি, গুণ করার কিন্তু কোনো শেষ নেই, তাই তো? যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারবো। তাহলে গুণিতকের সংখ্যা শেষ নেই বা অনির্দিষ্ট, এইটা আমরা লিখব উত্তর। বুঝতে পেরেছ? 1 দিয়ে, 2 দিয়ে, 5 দিয়ে, 10, 20, 25, 1000 যত খুশি গুণ করবে উত্তর বাড়তেই থাকবে। তাহলে গুণিতকের কোনো শেষ নেই, এটা হয়ে যাবে অনির্দিষ্ট। আচ্ছা 10-এরটা দেখো, কোনো ভগ্নাংশের লব হরের থেকে ছোট। কোন ভগ্নাংশের লব এবং হরের থেকে ছোট হয়? লব হর কাকে বলে? দেখো এইভাবে যদি আমি একটা লাইন টানি, উপরে যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় লব, নিচে থাকে হর, তাই তো? এবার বলেছে যে লব হরের থেকে ছোট, মানে হর সবসময় এইটা হবে বড়, এইটা হবে ছোট। ধরো আমি একটা যদি সংখ্যা লিখি, এখানে লিখছি 3, তাহলে এখানে লিখছি 4, তাহলে বড় হলো 4, 3টা তো ছোট এর থেকে। এই ভগ্নাংশটি যদি লিখি তাহলে এটা কি ভগ্নাংশ? ভগ্নাংশ তো আমরা জানি যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, তাই তো? এরকম যদি হয়, এই ভগ্নাংশটিকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। কাকে বলে সেগুলো কিন্তু তোমাদের বইতে দেওয়া ছিল, দেখবে যে ভগ্নাংশের লবটা ছোট এবং হর বড় হয় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পেরেছো? তাহলে উত্তর হয়ে যাবে এই ক্ষয়েরটা। আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এর ঠিক উল্টোটা, তখন হয়ে যাবে যে লবটা বড়, হরটা ছোট, সেগুলোকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ।
তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।